তো আজকে হচ্ছে 8 জুলাই 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচের 90তম ক্লাস এবং তামাদি আইনের তৃতীয় ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব তামাদি আইনের ধারা 18 থেকে। গতদিন আমরা 17 ধারা পর্যন্ত পড়েছিলাম। আমরা তামাদি আইনের 18 ধারাটা পড়ব। দেখেন যে তামাদি আইনের 18 ধারায় কি আলোচনা করছে যদি একটু দেখি। প্রতারণা এবং লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল। দেখেন, so effect of fraud and acknowledgement in writing. আচ্ছা, প্রতারণা এবং লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল, ইফেক্ট অফ ফ্রড এন্ড অ্যাকনোলেজমেন্ট ইন রাইটিং। তামাদি আইনের 18 ধারায় প্রতারণার ফলাফল আন্ডারলাইন করবেন এবং 19 ধারায় লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল নিয়ে আলোচনা করা হয়েছে। আগে আমরা 18 ধারাটা দেখি। 18 ধারায় বলছে যে প্রতারণার ফলাফল। প্রতারণার ফলাফলটা হচ্ছে এরকম যে আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনে পড়েছিলাম যে আমার বিরুদ্ধে যদি কেউ জাল দলিল তৈরি করে, তাহলে ওই জাল দলিল বাতিলের মামলা করতে হয় 3 বছরের মধ্যে। 3 বছরের মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইন 39 ধারায়। তো যদি এরকম হয় যে মাসুদের প্রতিবেশী মাসুদের বিরুদ্ধে একটা জাল দলিল তৈরি করছে, যেখানে লেখা আছে যে মাসুদ ওই জমি তার প্রতিবেশীর কাছে বিক্রি করছে, জাল দলিল তৈরি করে তার প্রতিবেশী ওই দলিলটা লুকায় রাখছে। সে ভাবলো আমি 3 বছর পর্যন্ত যদি লুকায় রাখতে পারি, 4 বছর পরে গিয়ে প্রকাশ করব। যখন 4 বছর পরে গিয়ে প্রকাশ করবো, মাসুদ যখন 3 বছর পরে জানতে পারবে, তখন তো আর মাসুদ মামলা করলে মামলা 3 ধারায়, তামাদি আইনের 3 ধারায় কি হয়ে যাবে, খারিজ হয়ে যাবে। তো 4 বছর পরে গিয়ে ঠিক সে প্রকাশ করলো যে এই যে দেখো, তুমি 4 বছর আগে আমার কাছে তোমার জমি বিক্রি করছিলে, এই যে সত্যের দলিল, এবং এই দলিলের বয়স 3-4 বছর হয়ে গেছে, তুমি আর এখন বাতিলের মামলা করলেও কোনো কাজ হবে না। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের তামাদি আইনের 18 ধারায় বলছে যে যদি কোনো কারণে এই যে যে দলিল মানে এই যে যে কোনো দলিলের বিষয় বা কোনো ঘটনাগত বিষয় যদি আপনার কাছ থেকে প্রতারণা করে গোপন রাখা হয়, যেদিন থেকে ওই ব্যক্তি ওই দলিলের বিষয় বা ঘটনার বিষয় জানবে, সেদিন থেকে মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তাহলে যেদিন থেকে মাসুদ জানলো, সেদিন থেকেই মামলা করার কি শুরু হবে, তামাদি মেয়াদ গণনা শুরু হবে। মাসুদ বলবে যে তুমি 4 বছর কে 10 বছর পরে দেখাইলে আমার সমস্যা হতো না, তুমি যতদিন গোপন রাখছো এই গোপনের সময়টা কি যাবে, বাদ যাবে। কত দ্বারাই? 18 দ্বারাই। এই যে দেখেন, প্রতারণার ক্ষেত্রে কখন তামাদি মেয়াদ গণনা শুরু হবে তা 18 দ্বারাই উল্লেখ করা হয়েছে। শর্ত সমূহ দেখেন, যে ক্ষেত্রে কোনো ব্যক্তি মকদ্দমা দায়ের বা দরখাস্ত দাখিল করার অধিকারী এবং উক্ত অধিকারের বিষয়টি, অথবা আন্ডারলাইন করবেন এমন অধিকার প্রতিষ্ঠার জন্য আন্ডারলাইন করেন যে দলিল প্রয়োজনীয় তা প্রতারণা করে তার নিকট হতে গোপন করা হয়েছে। ওই যে যে ওই জাল দলিলের বিরুদ্ধে মামলা করার জন্য তাকে জাল দলিল বিষয়ে জানতে হবে, তো তার কাছ থেকে জাল দলিলের বিষয়টাই কি রাখছে, গোপন রাখছে। সেই ক্ষেত্রে উক্ত প্রতারণার কারণে যে ব্যক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আন্ডারলাইন করবেন, সে সর্বপ্রথম যখন উক্ত প্রতারণার বিষয়টি জানতে পারে তখন থেকে, বা দলিল গোপন করা হয়ে থাকলে সর্বপ্রথম যেদিন ক্ষতিগ্রস্ত ব্যক্তি দলিলটি উপস্থাপন করতে সমর্থ হয় বা অপর পক্ষকে উপস্থাপন করতে কি করে, বাধ্য করতে পারে, সেদিন থেকে মকদ্দমা দায়ের বা দরখাস্ত দাখিলের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ গণনা করতে হবে। তার মানে সহজ কথা হলো যে যতদিন আপনার কাছ থেকে গোপন রাখছে, সেই সময়টা কি যাবে, তামাদি মেয়াদ গণনা হতে কি যাবে, বাদ যাবে। তাহলে আমরা দেখি যে 18 ধারায় বল দিবেন 2 শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। পরীক্ষায় প্রশ্ন আসবে যে 18 ধারায় কয় শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে প্রযোজ্য হবে। 2 শ্রেণীর ক্ষেত্রে। তো 1 নাম্বার যেটা, সেটা হলো প্রতারণার জন্য দোষী ব্যক্তির বা তার সহযোগীর বিরুদ্ধে। আর যে ব্যক্তি সরল বিশ্বাস এবং মূল্যের বিনিময় ব্যতীত অন্য কোনোভাবে উক্ত দোষী ব্যক্তির মাধ্যমে সত্য অর্জন, সত্য দাবি করে। তো এখানে বলতেছে যে 18 ধারায় 2 শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে প্রযোজ্য হবে প্রতারণার জন্য দোষী ব্যক্তি বা তার সহযোগীর বিরুদ্ধে। দোষী ব্যক্তি বা সহযোগী ব্যক্তি মানে হচ্ছে যে যে প্রতারণা করে ওই দলিলটা সরাই রাখছিল, বা তার যদি কোনো সহযোগী সরাই রাখে সে, অথবা যে ব্যক্তি সরল বিশ্বাসে এবং মূল্যের বিনিময় ব্যতীত অন্য কোনো অন্য কোনো ভাবে উক্ত দোষী ব্যক্তির মাধ্যমে সত্য দাবি করে। এটা বলতেছে যে যে দলিল সরাই রাখছিল সে ছাড়া যদি অন্য কোনো ব্যক্তি
যদি কোনো কিছু করে থাকে, সত্য অর্জন করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে যখন থেকে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার বিষয়টি প্রযোজ্য হবে। তো 18 ধারায় আপনার মোটামুটি যে কোনো একটা জিনিস মনে রাখবেন, যে যতদিনই প্রতারণা করা হোক না কেন, যখন প্রতারণার বিষয়টি জানবেন তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। তো যদি আপনাদের পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে সাধারণত যে তামাদি আইনে প্রতারণার ফলাফল সম্পর্কে আলোচনা করছে কত ধারায়? 18 ধারায়। বিগত বছরের প্রশ্ন দেখেন, তামাদি আইনের কোন ধারায় আন্ডারলাইন করবেন তঞ্চকতা, তঞ্চকতা বা প্রতারণার কথা বলা হয়েছে? কত ধারায়? 18 ধারায়। আর একটা জিনিস হলো, এই যে যে তামাদি আইনের যে প্রতারণা, এখানে ইংরেজি টার্মটা ব্যবহার করেছে ফ্রড, আর পেনাল কোডে প্রতারণার ইংরেজি টার্ম ব্যবহার করা হয়েছে চিটিং। বুঝতে পারছেন? ওই জায়গায় ফ্রড ব্যবহার করে নাই, ওই জায়গায় কি বলছে? চিটিং। সো এখানে যদি বলি ইফেক্ট অফ ফ্রড, তামাদি আইনের ক্ষেত্রে ফ্রড, আর দণ্ডবিধির ক্ষেত্রে কি? চিটিং। তো 2 নাম্বার প্রশ্নটা দেখেন, একটি মামলায় প্রতারণামূলক দলিল সৃজনের অভিযোগ করা হলে উক্ত মামলায় তামাদি মেয়াদ গণনা শুরু হবে বাদীর প্রতারণা সম্পর্কে জ্ঞাত হওয়ার দিন থেকে। প্রতারণা সম্পর্কে যেদিন জানবে সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আমরা চলে আসি 19 ধারায়। 19 ধারায় আছে লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল। লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল, ইফেক্ট অফ অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং। লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল খুবই, আমি যদি এইভাবে ব্যাখ্যা করি, দেখেন যে যখন কোনো ব্যক্তি কোনো মামলা দায়েরের অধিকারী হয়, ধরেন মাসুদ 50,000 টাকা পাবে আমাদের মাহবুব সাহেবের কাছে। তো এখন মাহবুব সাহেব যখন থেকে বলবে যে আমি টাকা দিব না, তখন থেকে মাসুদের মামলা করার তামাদি মেয়াদ আরম্ভ হবে। কত বছরের মধ্যে? 3 বছর। 3 বছর, 2 বছর শেষ হয়ে গেছে, মাহবুব সাহেব এখনো মাসুদ এখন মামলা করে নাই। 2 বছর পর মাহবুব সাহেব এসে লিখিত দিচ্ছে যে মাসুদ তুমি আমার কাছে আসলেই 50,000 টাকা পাও, এই যে আমি লিখিত দিয়ে গেলাম, আমি এতদিনের মধ্যে পরিশোধ করব। বা এই যে যে লিখিত দিয়ে গেল, এই দিন থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটাই 19 ধারা। তবে তবে অবশ্যই এই এই যে যে লিখিত, এটা মৌখিক দিলে হবে না, এটা কি হতে হবে? লিখিত। এখন 19 ধারায় বলতেছে যে স্বয়ং যে মাহবুব সাহেবকে লিখিত দিতে হবে এমন কোনো কথা নাই, উনি ওনার কোনো প্রতিনিধিরেও পাঠাইতে পারে। প্রতিনিধি হচ্ছে ধরেন ওনার উকিল সাহেব রে পাঠালো, উকিল যদি বলে যে আমি মাহবুব সাহেবের পক্ষ থেকে লিখিত দিচ্ছি যে মাসুদ সাহেব আপনি আসলেই মাহবুব সাহেবের কাছে 50,000 টাকা পাবেন, তাহলে পরবর্তীতে যদি ওই টাকা আর মাহবুব সাহেব না দেয়, তাহলে মাসুদের মামলা করার তামাদি মেয়াদ শুরু হবে কবে থেকে? এই যে যেদিন লিখিত দিল এই দিন থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। যদি 2 বছর পর আবার লিখিত দেয়, আবার 2 বছর পর, তাহলে আবার যেদিন থেকে লিখিত দিল সেদিন থেকে মামলা করার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। বাট এই জায়গায় একটা জিনিস মনে রাখতে হবে, 19 ধারা মানেই জিনিসটা হতে হবে কি? লিখিত। দেখেন ওই যেদিন থেকে লিখিত দিল তখন থেকে। জি। দেখেন, দেখেন তামাদি আইনের 19 ধারায় লিখিতভাবে প্রাপ্তি স্বীকারের সম্পর্কে আলোচনা করা হয়েছে। যখন কোনো সম্পত্তি বা অধিকার সম্পর্কে মামলা দায়ের বা দরখাস্ত দাখিল করার জন্য তামাদি মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই, আন্ডারলাইন করেন, তামাদি মেয়াদ কি? উত্তীর্ণ হওয়ার পূর্বেই যে পক্ষের নিকট থেকে উক্ত সম্পত্তি বা অধিকার দাবি করা হচ্ছে সেই পক্ষ গোল দিবেন লিখিত স্বাক্ষরিত করে, লিখিত কি করে? স্বাক্ষরিত করে উক্ত সম্পত্তি সম্পর্কে দায় স্বীকার করে, তখন উক্ত স্বীকৃতি স্বাক্ষরিত হওয়ার সময় থেকে, এই যে দেখেন কখন থেকে? স্বাক্ষরিত হওয়ার সময় থেকে তামাদির মেয়াদ নতুন ভাবে গণনা শুরু হবে। শর্ত সমূহ দেখেন, শর্ত সমূহ যদি আমরা দেখি, যে একটি প্রাপ্তি স্বীকারের বিবৃতি থাকতে হবে। 2, এমন প্রাপ্তি স্বীকার বা অ্যাকনলেজমেন্ট হবে কোন সম্পত্তি, আন্ডারলাইন করেন, কোন সম্পত্তি বা অধিকারের দায় সম্পর্কে। কি সম্পর্কে? তো যদি আপনাকে 19 ধারায় বললে যে লিখিত যে 19 ধারায় যে প্রাপ্তি স্বীকারের ফলাফল, এটা কি সম্পর্কে হবে? সম্পত্তি বা অধিকার। সম্পত্তি বা অধিকার। আন্ডারলাইন করবেন, তামাদি শেষ হওয়ার আগে এমন প্রাপ্তি স্বীকার হতে হবে। কখন? তামাদি শেষ হওয়ার আগে। যে ব্যক্তির বিরুদ্ধে উক্ত সম্পত্তি বা অধিকার দাবি করা হয় সেই ব্যক্তি কর্তৃক প্রাপ্তি স্বীকার অবশ্যই লিখিত এবং স্বাক্ষরিত হতে হবে। তবে দেখেন উপরে উল্লেখিত শর্তে স্বীকৃত স্বাক্ষরিত হওয়ার সময় থেকে, এই যে দেখেন যদিন থেকে স্বাক্ষর করলো সেদিন থেকে নতুন করে তামাদি মেয়াদ গণনা। আমি একটা আপনাদের এডিশনাল একটা লেকচার শিট দিছি, সবাই সেটা একটু কাইন্ডলি বের করেন আজকে, যেটা দিয়েছি আপনাদের। এই জায়গায় 19 ধারা আছে, এই জায়গায় 19 ধারাটা একটু করবো দেখেন।
19 ধারা কোন সম্পত্তি বা অধিকার বিষয়ে মামলা বা দরখাস্ত দাখিল করার নির্ধারিত সময়সীমার মধ্যে যার নিকট হতে উক্ত সম্পত্তি বা অধিকার দাবি করা হয়েছে, আন্ডারলাইন করবেন, সেই ব্যক্তি স্বয়ং, আন্ডারলাইন করবেন, তার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি। আমরা কিন্তু আইন পাঠে এই জিনিসটা পড়ি নাই, বাট মূল যে ধারা সেখানে বলা আছে সেই ব্যক্তি স্বয়ং অথবা কে, ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি যদি লিখিত এবং স্বাক্ষরিত ভাবে উক্ত সম্পত্তি বা অধিকার বিষয়ে দায় স্বীকার করে, তবে এরূপ স্বীকৃতি স্বাক্ষরিত হওয়ার তারিখ থেকে নতুন ভাবে তামাদি কাল আরম্ভ হবে। তাহলে যেদিন থেকে স্বাক্ষর করলো সেদিন থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। লিখিত স্বীকৃতিকে, লিখিত স্বীকৃতিতে কোনো তারিখ না থাকলে, আন্ডারলাইন করেন, লিখিত স্বীকৃতিতে কোনো তারিখ না থাকলে, এটা গোল দেন, তারিখ না থাকলে মানে আপনি স্বাক্ষর করছেন বাট ওই জায়গায় কি করেন নাই, কোনো তারিখ দেন নাই, তাহলে মৌখিক সাক্ষ্য দিয়ে স্বাক্ষরের সময় নির্ণয় করা যাবে। এটা গুরুত্বপূর্ণ, 3টে স্টার দেন, আন্ডারলাইন করে 3টে স্টার দেন। স্বাক্ষর করছেন কিন্তু কোনো তারিখ দেন নাই, তাহলে তারিখের বিষয়টা প্রমাণ করা যাবে কিভাবে, মৌখিক সাক্ষ্য। এই জায়গায় থেকে প্রিলিমিনারি প্রশ্ন আসবে যে লিখিত স্বীকৃতিতে যদি স্বাক্ষর না, মানে স্বাক্ষর করছে তারিখ নাই, তাহলে ওই স্বীকৃতি প্রমাণ করা যাবে কিনা, যাবে কিভাবে, মৌখিক স্বাক্ষর দিয়ে। বুঝতে পারছেন? ধন্যবাদ। এবার আমরা চলে এসে দেখেন যে একটি আইনত স্বীকৃতির উপাদানগুলো নিম্নে দেওয়া হলো। আপনি যদি এই যে এডিশনাল যে পেজটা দিছি এটা যদি পড়েন তাহলে 19 ধারা 20 ধারা এগুলো লিখিত পরীক্ষা আমাদের হয়ে যাবে, আলাদা করে আর পড়া লাগবে না। স্বীকৃতি অবশ্যই কি হতে হবে, লিখিত। যার বিরুদ্ধে অধিকার দাবি করা হয় তার অথবা তার পক্ষে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি দ্বারা স্বীকৃতিটি স্বাক্ষরিত হতে হবে। তাহলে সেও স্বাক্ষর করতে পারে অথবা কে, প্রতিনিধি, তার প্রতিনিধি। স্বীকৃতি অবশ্যই মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে হতে হবে। স্বীকৃতিতে দায় স্বীকার অবশ্যই থাকতে হবে, কিন্তু দেনা পরিশোধের, আন্ডারলাইন করবেন, এই যে এটা গুরুত্বপূর্ণ, দেনা পরিশোধের অঙ্গীকার না থাকলেও চলবে। কবে পরিশোধ করবে এটা কি না থাকলে সেটা বলতে পারে যে আমার কাছে অমুক এত টাকা পাবে, এই যে লিখিত দিয়ে গেলাম, কিন্তু উনি কবে পরিশোধ করবে এটা না থাকলেও চলবে। স্বীকৃতি পাওনাদারের নিকট অথবা সংশ্লিষ্ট সম্পত্তির অধিকারের নিকট না করে অন্য নিকট করলেও আইনত স্বীকৃতি হিসেবে গণ্য হবে, এটাও ইম্পর্টেন্ট, এটা বুঝেন। মানে টাকা পাবে মাসুদ, মাসুদের কাছে স্বীকৃতি দেয় নাই, দিছে অন্য কারো কাছে, ধরেন মাসুদের বন্ধু আলামিনের কাছে দিছে যে মাসুদ আমার কাছে 50,000 টাকা পাবে এই যে স্বীকৃতি, তো এরকম স্বীকৃতি দিলেও কি হবে, এই যে দেখেন, স্বীকৃতি পাওনাদারের নিকট অথবা সংশ্লিষ্ট সম্পত্তির অধিকারীর নিকট না করে অন্যের নিকট করলেও আইনত স্বীকৃতি হিসেবে গণ্য। বুঝতে পারছেন? তাহলে বেনজির সাহেব বলেন তো 19 ধারায় কি বললাম আমরা ভাই? যে যে ব্যক্তি স্বাক্ষর মানে এটা হলো অধিকারের বিষয় দিয়ে হবে, এটা লিখিত স্টেটমেন্ট থাকতে হবে। আর যদি ওখানে যদি তারিখ না থাকে, উল্লেখ না করা থাকে, সেই ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দিয়েও কি করা যাবে। মাসুদ সাহেব 19 ধারায় একটু বলেন দ্রুত। এবার শুনেন, আমরা 20 আর 21 ধারা পড়বো। 20 আর 21 ধারা আমাদের বইতে এখানে আইন পাঠে নাই, আইন পাঠে নাই, বাট আমাদের পড়তে হবে। এই শুনেন, 20 ধারা আর 21 ধারা একটু এই জায়গা পড়তেছি পরে, বাট আমি আপনাদের একটা উদাহরণ দিই। 20 ধারা হচ্ছে যে যদি কেউ কারো কাছ থেকে ধরেন কোনো টাকা নিছে, টাকা নেওয়ার পরে যে ধরেন মাসুদের কাছ থেকে 1,50,000 টাকা নিছে, বললো যে 31শে ডিসেম্বর 2024 আগে পরিশোধ করব। আর আমি যদি 31শে ডিসেম্বরের ক্ষেত্রে যদি মানে পরিশোধ না করে, তাহলে মাসুদ তার বিরুদ্ধে মামলা করতে পারবে। এখন ধরেন 31শে ডিসেম্বর 2024 মধ্যে ওই লোক মাসুদকে টাকা পয়সা পরিশোধ করে নাই, তাহলে মাসুদকে মামলা করতে হবে 3 বছরের মধ্যে। 24 সালে যদি না দেয় তাহলে 25, 26, 27, 27 সালের 31শে ডিসেম্বরের মধ্যে মাসুদকে মামলা করতে হবে। বুঝতে পারছেন? তো 26 সাল পর্যন্ত মাসুদ কোনো মামলা করে নাই, যে করবে আজ করবো কাজ কাল করবো করে নাই। তা ইতিমধ্যে যে লোক টাকা নিছিল সে মাসুদ রে হয় মূল টাকার কিছু অংশ দিছে অথবা ইন্টারেস্টের কোনো অংশ দিছে। মাসুদ বললো যে ভাই 1 লাখ নিছিলাম, 5,000 দিয়ে গেলাম, আবার আস্তে আস্তে দিবানি, বা এই 1 লাখ না দিলে ওই যে ইন্টারেস্ট আমি দিয়ে গেলাম। তো যেদিন থেকে সে ইন্টারেস্ট দিল বা মূল টাকার কিছু অংশ পরিশোধ করলো, সেদিন থেকে আবার তামাদি মেয়াদ নতুন করে শুরু হবে। এটাই বলছে কত ধারায় বলেন, 20 ধারায়।
বুঝেন কিনা? তাহলে এই জায়গায় 20 ধারায় কিন্তু আমার লিখিত প্রাপ্তি স্বীকার দেওয়া লাগতেছে না। 20 ধারায় আমি কি শুধাচ্ছি? হয় টাকা দিচ্ছি অথবা ইন্টারেস্ট দিচ্ছি, দুইটার যে কোনো একটা দিলেই তাহলে নতুন করে আবার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটা হলো 20 ধারা। একটু পড়ি এই জায়গা দেখি, দেখেন ধারা 20, কোন দেনা বা এর সুদ বাবদ কোন অর্থ প্রদান করা হলে অর্থ প্রদানের তারিখ হতে দেনাদারের বিরুদ্ধে নতুন করে তামাদি কাল গণনা শুরু হবে। পাইছেন? এই ধারার বক্তব্য আসলে 19 ধারা বর্ণিত নীতিরই স্বাভাবিক ফল। দেখেন আমরা একটা উদাহরণ পড়লে ক্লিয়ার হয়ে যাব যে নিম্নে একটি উদাহরণের মাধ্যমে স্বীকৃতি সম্বন্ধীয় আইন পরিষ্কার করার চেষ্টা করা হলো। দেখেন, ধরা যাক অমল এবং বিমল হিন্দু এজমালি পরিবারভুক্ত দুই ভাই। এজমালি পরিবার বুঝেন? কি পরিবার? যৌথ পরিবার। যৌথ পরিবারের একজন হচ্ছে অমল আর একজন হচ্ছে বিমল। তারা মহাজন বরাবরে, মহাজন দেন মাসুদ, তারা মহাজন বরাবরে একটি দলিল সম্পাদন করে 1980 সনের 1 জানুয়ারি 500 টাকা কর্জ নিল। কর্জ নিল মানে কি? ধার নিল। কয় তারিখে? 1 জানুয়ারি। 1980 সালের 1 জানুয়ারি। দলিলে এরকম শর্ত ছিল যে উক্ত টাকা সুদ সহ 1 বছরের মধ্যে পরিশোধ করবে। মানে ওনারা যে ধার নিল সেখানে বলা ছিল যে এই যে যে টাকাটা নিল এটা পরিশোধ করবে কয় বছরের মধ্যে? 1 বছরের মধ্যে, অবশ্যই ইন্টারেস্ট সহ। দেখেন, তদাবস্থায় অমল এবং বিমল যদি দলিলের শর্ত অনুযায়ী, আন্ডারলাইন করবেন, 1981 সালের 1 জানুয়ারির মধ্যে সুদ সহ টাকা পরিশোধ না করে তবে ওই দিন হতে দেনাদার ভ্রাতাদের বিরুদ্ধে নালিশের কারণ উদ্ভব হবে। কারণ 1 জানুয়ারি 2080 সালে যদি নেয়, পরিশোধ করা ছিল 1 বছরের মধ্যে, তাহলে 1 জানুয়ারি 1981 সেই দিন হতেই তামাদি কাল আরম্ভ হবে। যদি পরিশোধ না করে তাহলে তামাদি মেয়াদ ওই 1 জানুয়ারি 1921 থেকে শুরু হবে মামলা করার। এবং দেখেন আন্ডারলাইন করেন, 3 বছরের মধ্যে অর্থাৎ 1984 সালের 1 জানুয়ারির মধ্যে মহাজনকে টাকা আদায়ের জন্য আদালতে আর্জি দাখিল করতে হবে। মাসুদের মামলা করতে হবে কয় সালের মধ্যে? 84 সালের 1 জানুয়ারির মধ্যে। 1984 সনের 1 জানুয়ারির পূর্বে অর্থাৎ ধরা যাক 1983 সালের 28 ডিসেম্বর তারিখে যদি দেনাদার ভ্রাতাগণ উক্ত দলিলের পাওনার মধ্যে 2 টাকা ওয়াসিল দিয়া দস্তখত করে দেয়, নিছিল কয় টাকা? 500। দেশে কয় টাকা? 2 টাকা ওয়াসিল দিয়ে দস্তখত করে দেয়, তবে এই স্বীকৃতির বলে 1983 সনের 28 ডিসেম্বর হইতে নতুন করে দেনাদারের বিরুদ্ধে তামাদি কাল আরম্ভ হবে। বুঝতে পারছেন? যদি ওই যে 2 টাকা দিল, যেদিন থেকে 2 টাকা পরিশোধ করলো ওই দিন থেকে আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। দেনাদার ভ্রাতাগণ আপোষে টাকা না দিলে 1986 সালের 28 ডিসেম্বরের মধ্যে তাদের বিরুদ্ধে টাকা আদায়ের জন্য মামলা দায়ের করা যাবে। তাহলে আমি যদি আপনাদের কাছে বলি যে 19 আর 20 ধারার ভিতরে পার্থক্য কি? 19 ধারার ক্ষেত্রে অবশ্যই জিনিসটা লিখিত হতে হবে, স্বাক্ষরিত হতে হবে। আর 20 ধারায় লিখিত স্বাক্ষরিত হওয়ার দরকার নাই। 20 ধারায় কি শুধু সুদ দিলে অথবা টাকা দিলেই আবার নতুন করে তামাদি মেয়াদ গণনা, এটাই বলছে কত ধারায়? 20 ধারায়। বুঝতে পারছেন? বাট 19-এ যদি আপনি আনতে চান তাহলে অবশ্যই সেটা কি হতে হবে? লিখিত এবং স্বাক্ষরিত। আচ্ছা, এবার একটু পড়ি, দেখেন 21 ধারাটা পড়বো, পরের লেখাটা একটু পড়ি। যদি এমন হয় যে বড় ভাই অমল পাওনা মধ্যে দলিলে 2 টাকা ওয়াসিল দিয়ে দস্তখত দিয়েছে কিন্তু বিমল এই স্বীকৃতিতে সামিল হয় নাই, মানে টাকা নিছিল কয় ভাই? 2 ভাই, অমল আর বিমল। এখন টাকা যখন ওই যে 2 টাকা দিল, 2 টাকা দিছে কে? অমল দিছে। এই জায়গা বিমল দেয় নাই, অর্থাৎ বিমল দস্তখত দেয় নাই। তদবস্থায় হিন্দু এজমালি পরিবারের কর্তা স্বরূপ বড় ভাই স্বীকৃতিতে দস্তখত দিলে তা অত্র আইনের 21 ধারা অনুযায়ী উভয় ভ্রাতার পক্ষে স্বীকৃতি বলে গণ্য হইবে এবং উভয় ভ্রাতার বিরুদ্ধে তামাদি রক্ষিত হবে। এটার অর্থ বুঝেন। 7 ধারার কথা মনে আছে? 7 ধারা যদি একাধিক বাদী থাকতো, তাহলে যদি একজন যদি ধরেন ইয়া থাকতো, মানে বৈধ অপরাধ থাকতো, তাহলে এরা ওদের ক্ষেত্রে দুইটা জিনিস, যে যদি তাদের মধ্যে আগে থেকেই গঠনতন্ত্রে যদি থাকে যে সকলে সুস্থ হওয়া লাগবে, নাইলে তামাদি মেয়াদ গণনা শুরু হবে না, তাহলে সকলে সুস্থ হলেই মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। আর ওদের মধ্যে যদি আগে থেকে থাকতো যে যারা অসুস্থ থাকলেও যদি যারা সুস্থ আছে তারা মামলা দায়ের করতে পারবে, তাহলে ওই অসুস্থতার কারণে নাবালক উত্তন্মাদের কারণে তামাদি মেয়াদ গণনা স্থগিত থাকবে না। মনে আছে?
তো এটা অনেকটা সাত ধারার মতো। এই জায়গা বলছে টাকা নিছিল দুইজন, দুইজন, এখন দুইজনের মধ্যে একজন টাকা শোধ দিছে, 2 টাকা দিছে, আর একজন তো আসে নাই। তাহলে তামাদি মেয়াদ গণনা কি যে টাকা দিছে শুধু তার ক্ষেত্রেই নতুন করে শুরু হবে, না যে আসে নাই তার ক্ষেত্রেও হবে? এটা ডিপেন্ড করে তাদের সম্পর্কের মধ্যে। যদি তারা যৌথ পরিবারের হয়, যে তাহলে তার দাদা টাকা পরিশোধ করলে ধরে নেওয়া হবে দাদার সাথে সাথে সেও 2 টাকা দিছে, দুইজন একসাথে দিছে, তাহলে দুইজনের তামাদি মেয়াদ একসাথে গণনা শুরু হবে নতুন করে। আর যদি যার যার তার তার থাকে, যে অমল আলাদা, বিমল আলাদা, তাহলে অমল দিলে অমলের ক্ষেত্রেই নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে, বিমলের বিরুদ্ধে নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। 21 দ্বারা বুঝতেন? এই যে আবার একটু পড়ি দেখেন, এই ক্ষেত্রে বিমল স্বীকৃতিতে সামিল না হলেও তার বিরুদ্ধে দাবি তামাদি হবে না, কিন্তু দুই ভ্রাতা যদি পৃথক থাকে, আন্ডারলাইন করেন, দুই ভ্রাতা যদি কি থাকে, পৃথক থাকে, তবে একজনের স্বীকৃতি দ্বারা অপরজনের বিরুদ্ধে তামাদি রক্ষা পাবে। আচ্ছা, একটু যদি পড়ি দেখেন 21 ধারাতে, 21 ধারাতে যা বলা আছে তার সারমর্ম এই যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঋণ গ্রহণ করলে একজনের স্বীকৃতি অপর ব্যক্তির বিরুদ্ধে বাধ্যকর হবে না, যদি না সে অপর ব্যক্তির পক্ষে আইনত ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি হয়ে থাকে। আইনত অসমর্থ ব্যক্তির পক্ষে যেমন কোনো নাবালক, আন্ডারলাইন করবেন, এটা আন্ডারলাইন করেন, আইনত অসমর্থ ব্যক্তির পক্ষে যেমন কোনো নাবালক, পাগল, অথবা তার পক্ষে তার আইনত অভিভাবকের স্বীকৃতি অসমর্থ ব্যক্তির স্বীকৃতি বলে গণ্য। তাহলে যদি দুইজন টাকা নেয়, শোধ দেওয়ার সময় একজন দিছে, তাহলে দুইজনের ক্ষেত্রেই নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হতে পারে, তারা যদি দুইজন একসাথে থাকে। আর যদি দুইজন পৃথক পৃথক থাকে, তাহলে যে টাকা দিছে শুধু তার ক্ষেত্রেই নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে, আর যে টাকা দেয় নাই তার ক্ষেত্রে শুরু হবে না। এখন ধরেন আপনাদের লিখিত পরীক্ষায় এই ধরনের একটা সমস্যা দিয়েই দিল, বুঝতে পারছেন? তো সেই ক্ষেত্রে আপনি যদি তামাদি আইন ভালো করে না জানেন, যদি ভালো করে কোন রকম জানেন, তাহলে কিন্তু একটু দেখলেই নাম্বার পাওয়া যাবে। তাহলে বলেন তো বিকাশ সাহেব, যে দুইজন টাকা নিলে 2 বছর পরে একজন শোধ দিছে, তাহলে আর একজনের ক্ষেত্রে কি নতুন করে তামাদি মেয়াদ গণনা শুরু হবে, নাকি যে শোধ দিছে শুধু তার ক্ষেত্রেই হবে? হ্যাঁ, পৃথক পৃথক থাকলে তাহলে একজনের পরিশোধ দ্বারা আর একজন কোনো কিছু হবে না। হ্যাঁ বলেন ওমর ফারুক। সেটা তো ওই যে যখন আপনি টাকা নিবেন তখন তো ওইভাবে লেখাই থাকে যে আমরা দুইজন একসাথে টাকা নিচ্ছি, বুঝতে পারছেন? জি ভাই, ধর্ম আলাদা হোক বা লিঙ্গ আলাদা হোক এটা কিছু যায় আসে না, আপনি যখন টাকা নিচ্ছেন তখন কি শর্তে টাকাটা দিচ্ছেন এটা হলো বিষয়। যে টাকা দিতে আসছে সে যদি বলে যে আমি এই যে 2 টাকা দিলাম আমার একার পক্ষে দিলাম, ও কিন্তু দেয় নাই। কিন্তু যে দিচ্ছে সে যদি বলে এই 2 টাকা আমরা দুই, ও যদিও আসে নাই কিন্তু আমরা দুইজনের পক্ষেই দিয়ে গেলাম, তাহলে কি হবে? দুইজনের ক্ষেত্রেই শুরু হবে, বুঝতে পারছেন? আমরা আইন পাঠে চলে আসি দেখেন, বেনজির বুঝছেন? 21 হ্যাঁ 21টা বেনজির কি যেন চিন্তা করতেছিল। 21টা বুঝছে। মানে যদি পরে ধরেন যে প্রধান যে কথা থাকবে, সে যদি মনে করেন কোনো কিছু সম্মতি দেয়, পরে ওই যদি যৌথ হয়ে চালিত থাকে, সেকেন্ড বা 2 নাম্বার 3 নাম্বার যদি ওই ফ্যানটাকে যদি কেউ নাও বলে, স্বীকার না করে, প্রথম জন যদি দিয়ে দিচ্ছে তার মানে কি বাকি দুজনও একমত ছিল, এটা ধরে নিতে হবে। ততটাই ভালো। হ্যাঁ, সমাধানে যাবে না। আচ্ছা, আমরা 23 ধারাটা পরে পড়তেছি, শুনেন। এই 23 ধারাটা পরে পড়তেছি, আগে সেলফ প্র্যাকটিসের 14 নম্বর প্রশ্নটা পড়েন। সেলফ প্র্যাকটিসের 14, সেলফ প্র্যাকটিসের 14টা দেখেন। কথা বলেন না। কোন মামলায় নতুন করে বাদী বা বিবাদী পক্ষভুক্ত করা হলে সেই ব্যক্তির জন্য পক্ষভুক্তের তারিখ হতে মামলাটি দায়ের করা হয়েছে বলে গণ্য হবে। যদি কোনো মামলায় নতুন করে বাদী বা বিবাদী পক্ষভুক্ত করা হয়, পাইছেন? 14 নম্বর মিলে না? পাইছেন? নতুন বই পাইছেন? আচ্ছা, যদি কোনো মামলায় নতুন করে বাদী বা বিবাদী পক্ষভুক্ত করা হয়, তাহলে যেদিন থেকে ওই বাদী বা বিবাদীর পক্ষভুক্ত করা হয়েছে সেদিন থেকে তামাদি মেয়াদ, মানে সেদিন থেকে তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে বলে গণ্য হবে। এটা বলা হয়েছে তামাদি আইনের কত ধারায়? 22 ধারায়। তামাদি আইনের
বাইরে। তো এখান থেকে প্রশ্ন আসবে এইভাবে যে বাদী বা বিবাদী পক্ষভুক্ত করা হলে তাদের বিরুদ্ধে মামলাটা দায়ের করা মানে তামাদি মেয়াদ গণনা শুরু হবে কখন থেকে ধরে নেওয়া হবে? যেদিন থেকে মানে যেদিন থেকে আপনার পক্ষভুক্ত করা হয়েছে সেদিন থেকে। এই যে দেখেন 15 নম্বর প্রশ্নটা দেখেন, কোন মকদ্দমায় নতুন করে বাদী বা বিবাদী পক্ষভুক্ত করার ফলাফল সম্পর্কে তামাদি আইনের কত ধারায় বলা হয়েছে? ধারা কত? 22। মামলাটি দায়ের যেদিন থেকে তাদের পক্ষভুক্ত করা হবে সেদিন থেকে ধরে নেওয়া হবে তাদের বিরুদ্ধে মামলাটা দায়ের করা হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন কোন মামলায় বাদী বা বিবাদীরে পক্ষভুক্ত করে দেওয়ানি কার্যবিধির কত আদেশের কত বিধিতে? মিতারা 10-এর 2 বাদী, 10-এর 2, ঠিক আছে, এ জায়গা বাদী বিবাদী উভয়, আর 10-এর 1 শুধুমাত্র কে? বাদী। তো যদি এইভাবে চিন্তা করেন যে একটা মামলায় 2 জন বাদী, কিন্তু আর একজনকে বিবাদী করার দরকার ছিল, তারে বিবাদী করে নাই, তাহলে তারে পক্ষভুক্ত করবে একাদেশের 10-এর 2 বিধিতে। একাদেশের 10-এর 2। আর ভুল বাদীর নামে মামলা করলে ভালোভাবে আমরা করছি একাদেশের 10-এর 1, 10-এর 1। তাহলে যেদিন থেকে তাদের পক্ষভুক্ত করবে সেদিন থেকে তাদের বিরুদ্ধে মামলাটা দায়ের করা হয়েছে বলে গণ্য হবে। বুঝতে পারছেন? এটা কত ধারায়? 22 ধারায়। ধন্যবাদ। এবার আমরা চলে আসি ওই যে আগের ওই জায়গায় চলে আসি, 23 ধারাটা পড়বো। 23 ধারা, না সেটা না, বইতেই। অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল। আর যে কাগজটা দিছি এটা যাওয়ার সময় ঘাম মুছে রাস্তায় ফেলে দিয়ে চলে যাবেন, ঠিক আছে? ও ভিতরে লাগাইতে ভুল করছেন, তাহলে পেলান নাই। দেখেন অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল দেখেন, কন্টিনিউইং বেসিস অফ কন্ট্রাক্ট। একটু পড়ি, কথা বলেন না। তামাদি আইন 1908-এর আন্ডারলাইন করবেন 23 ধারায় অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল সম্পর্কে আলোচনা করা হয়েছে। যেমন ক এবং খ এর মধ্যে কর্জের বা ধারের টাকা সম্পর্কিত একটি চুক্তি ছিল। ধারের টাকা পরিশোধের তারিখে ক চুক্তিভঙ্গ করলো এবং পরবর্তী একটি তারিখে টাকা পরিশোধের দিন দিল। উক্ত তারিখেও সে টাকা পরিশোধ করতে ব্যর্থ হলো এবং পুনরায় আবার তারিখ দিল। ক যতবার চুক্তি ভঙ্গ করবে ততবার নতুন করে ধারের টাকা আদায়ের মামলা দায়েরের তামাদি মেয়াদ গণনা শুরু হয়। 19 ধারা 23 ধারা হুবহু এক। 19 ধারার ক্ষেত্রে জিনিসটা হইতে হবে লিখিত, আর 23 ধারার ক্ষেত্রে এটা হচ্ছে কি মৌখিক। বুঝতে পারছেন? আমি 50,000 টাকা পাবো একজনের কাছে, সে বলতেছে যে আমি অমুক তারিখে টাকা দেবো। অমুক তারিখ যখন আসলো ওই তারিখে আবার বলতেছে যে আমি অমুক তারিখে দিব। যতকাল সে নতুন করে তারিখ দিবে ততকাল তার বিরুদ্ধে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটাই বলছে কত দাঁড়ায়? 23 দাঁড়ায়। তাহলে 19 আর 23-এর ভিতরে পার্থক্য কি? 19-এর ক্ষেত্রে জিনিসটা হতে হবে লিখিত, আর 23-এর ক্ষেত্রে কি? কন্টিনিউইং বেস অফ কন্ট্রাক্ট যদি আসে, এটা আছে কত দাঁড়ায়? 23 দাঁড়ায়। তো এই সূক্ষ্ম পার্থক্যগুলো আপনার জানতে হবে যে 19 আর 23-এর মধ্যে যে পার্থক্য, সেটা হলো 19 অ্যাপ্লিকেবল করতে হলে অবশ্যই সেটা হতে হবে লিখিত, আর 23-এর ক্ষেত্রে মৌখিক হতে পারে। বিগত বছরের প্রশ্ন দেখেন, অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল কি? চুক্তিভঙ্গের প্রতি মুহূর্তেই নতুন করে তামাদি মেয়াদ, নতুন করে তামাদের মেয়াদ। 1 নম্বর প্রশ্নটা দেখেন যে তামাদি আইনের কত ধারায় তামাদি মেয়াদ গণনার প্রতারণার ফলাফল আলোচনা করা হয়েছে? কত ধারায়? 18 ধারায়। 2 নম্বর দেখেন তামাদি আইনের কত ধারায় লিখিতভাবে প্রাপ্তি স্বীকারের ফলাফল ইফেক্ট অফ অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং? কত ধারায়? 19 ধারায়। তো 14-15 সরি, আমরা একটু চলে আসি যে দেখেন 7 নম্বর প্রশ্নটা দেখেন। 7 নম্বর তামাদি আইনের 19 ধারা অনুযায়ী লিখিত দায় স্বীকারের প্রভাব কি? তামাদির মেয়াদ নতুন ভাবে গণনা শুরু হবে। 10 নম্বরটা দেখেন, 10, ঋণ বা ঋণের সুদ আংশিক পরিশোধ করার ফলাফল কি? মেলে না? ঋণ বা ঋণের সুদ আংশিক, এটা কত দাঁড়ায়? 20 দাঁড়ায়। ঋণ বা ঋণের সুদ আংশিক পরিশোধ করার ফলাফল তামাদি মেয়াদ নতুন করে গণনা শুরু হবে। আচ্ছা, সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো 13 নম্বর প্রশ্নটা দেখেন, ভিভিআই। এটা আছে অবশ্যই আপনাদের বইতে। 19 এবং 20 নং ধারায় যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বলতে কাকে অন্তর্ভুক্ত করা হবে?
যথাযথভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি বলতে পাইছেন কাকে অন্তর্ভুক্ত করা হবে? দেখেন, আইনগত অভিভাবক, কমিটি বা ম্যানেজার, অনুরূপ অভিভাবক, কমিটি বা ম্যানেজার কর্তৃক স্বীকৃত, স্বাক্ষর করার বা অর্থ প্রদান করার ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি উপরের কে কে? সবগুলো। তো এটা বিবিআই। দেখেন আমরা 18 নম্বর প্রশ্নটা দেখি যে ক ও খ কর্তৃক দায়েরকৃত চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়নের মামলায় পরবর্তীতে গ কে পক্ষভুক্ত করা হয়েছে। তাহলে গ এর তামাদি মেয়াদ কখন শুরু হবে? যখন গ কে পক্ষভুক্ত করা হয়েছে তখন থেকে। বুঝতে পারছেন? 20 নাম্বার দেখেন, কন্টিনিউইং প্রেসেস এন্ড রং, মানে অবিরাম ভঙ্গ, চুক্তি ভঙ্গ কত দ্বারাই? 23 দ্বারাই। 23 নাম্বার প্রশ্নটা আমরা দেখবো। 23 নাম্বার প্রশ্নটা হলো 24 ধারাটা পড়বো। 24 ধারা, 24 ধারায় বলতেছে, একটু শুনেন, এই শুনেন, 24 ধারায় বলতেছে যে যখন কোনো কাজের ফলে ক্ষতি হওয়া শুরু করে তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। একেবারে পুরো ধ্বংস হওয়ার দরকার নাই। বইতে উদাহরণ আছে এরকম যে জমির উপরে ভাগের মালিক পীযূষ, নিচের ভাগের মালিক হচ্ছে সলিমুল্লাহ। তা এখন সলিমুল্লাহ নিচের ভাগের থেকে মাটি দলের কয়লা উত্তোলন করতেছে বা মাটি বালি উত্তোলন করতেছে। তাই এখন পীযূষ জানতেছে যে যদি এই বালি উত্তোলন সলিমুল্লাহ করে, একসময় যদি নিচেই বালি না থাকে তাহলে উপরের মাটি কি হয়ে যাবে? ধসে পড়ে যাবে। কিন্তু পীযূষ তখনই ক্ষতিপূরণের মামলা করতে পারবে যখন ধসে পড়াটা শুরু হবে। ধসে পড়াটা কি শুরু হবে? যতদিন পর্যন্ত ধসে পড়া অ্যাকচুয়ালি শুরু না হচ্ছে ততদিন পর্যন্ত তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। এটাই বলছে 24 ধারা। তো তামাদি আইনের 24 ধারা অ্যাকচুয়ালি আলোচনা করছে ক্ষতিপূরণের মামলা করার তামাদি মেয়াদ। একবার আহ 15 BGS পরীক্ষায় প্রশ্ন আসছিল যে উপরিভাগের মালিক একজন, নিচের ভাগের মালিক একজন। তো যখন ধসে পড়ছে, ধসে পড়ার পরে একসাথে আস্তে আস্তে ধসে পড়লো, এখন যে উপরিভাগের মালিক সে ক্ষতিপূরণের মামলাটা করবে কখন? তখন ক্ষতি শুরু পুরো হবে। যখন ধসে পড়ছে তখন না, ক্ষতি যখন শুরু যখন হবে। কি হয়েছে ধসে পড়াটা শুরু হয়েছে তখন। বুঝতে পারছেন? এখন আপনি যদি বলেন যে স্যার তাহলে আমি ধসে পড়ার আগে আমার কি করণীয় আছে, যে ধসে পড়ার পরে নাই ক্ষতিপূরণের মামলা করলাম, বা ধসীকরণের আগে সে যাতে বালি উত্তোলন করতে বা কয়লা উত্তোলন করতে না পারে, তাহলে আমার কি প্রতিকার? সেক্ষেত্রে আমার স্থায়ী নিষেধাজ্ঞার মামলা করতে হবে যাতে সে এটা উত্তোলন করতে না পারে। এটাই বলছে কত দ্বারাই? 24 ধারায়। তো একটু যদি দেখি, দেখেন 23 নাম্বারটা, ক একটি জমির উপরিভাগের এবং খ ভূগর্ভের মালিক। ক উপরিভাগের তাৎক্ষণিক কোন, সরি খ, খ উপরিভাগের তাৎক্ষণিক কোনো ক্ষতি না করে ভূগর্ভ থেকে কয়লা খনন ও উত্তোলন করে, কিন্তু পরে জমিটির উপরিভাগ ধসে পড়ে। এই ক্ষেত্রে ক কর্তৃক ক্ষয়ের বিরুদ্ধে জমি ধসে পড়ার কারণে মামলা করলে তামাদি মেয়াদ গণনা শুরু হবে কখন? দেখেন, জমি ধসে পড়ার সময় থেকে। এখানে একটু পাশে লেখেন ধারা 24 সমান সমান ক্ষতিপূরণের মামলার তামাদি মেয়াদ। ক্ষতিপূরণের মামলার তামাদি মেয়াদ। এ জায়গায় কিন্তু ক্ষতিপূরণের মামলা কতদিনের মধ্যে করতে হবে তা বলে নাই। এ জায়গা বলছে কি ক্ষতিপূরণের মামলার তামাদি মেয়াদ গণনা কখন থেকে শুরু হবে সেটা। তো ব্যাখ্যাটা দেখেন, ব্যাখ্যাটা যে কাজের দ্বারা কোনো নির্দিষ্ট ক্ষতি সাধিত না হলে কোনো মামলার কারণ উদ্ভব হয় না, সেরকম ক্ষতিপূরণের মামলার জন্য আন্ডারলাইন করে যখন ক্ষতি হয় তখন থেকে তামাদি মেয়াদ গণনা করতে হবে। যেহেতু তাৎক্ষণিক কোনো ক্ষতি না করে ভূগর্ভ থেকে কয়লা খনন ও উত্তোলন করে কিন্তু পরে জমিটির উপরিভাগ ধসে পড়ে, ক্ষতি হয়, ধসে মানে ক্ষতি হয় জমিটির উপরিভাগ ধসে পড়ার তারিখ থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হয়। মানে টোটালি ধসে পড়া লাগবে না, যখন থেকে ধসে পড়া শুরু হয়েছে তখন থেকে মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটাই বলছে কত দ্বারাই? 24 ধারায়। 24 ধারায়। তো নামাজে যাওয়ার আগে আমরা 25 ধারাটা শেষ করে দিয়ে যাই। 25 ধারাটা দেখেন, আমরা যে শীটটা দিছি এখানে আসেন। 25 ধারার বিষয়বস্তু হচ্ছে খুব সোজা, যে তামাদি, আপনি চুক্তি শুনে নেই, চুক্তি আরবি মাস অনুসারে করেন, তারপরে বাংলা মাস অনুসারে করেন, যা অনুসারেই করেন না কেন আপনাকে মামলা করতে হবে ইংরেজি সাল গণনা করে। এবং ইংরেজি যে ক্যালেন্ডার এটা বলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার।
কি ক্যালেন্ডার? তো যদি প্রশ্ন আসে যে তামাদি আইনের কত ধারায় গ্রেগরিয়ান ক্যালেন্ডার সম্পর্কে বলা হয়েছে, কত ধারায় বলেন? 25 ধারায়। তো একটু করি দেখেন, তামাদি আইনের সময় গণনাকালে গ্রেগরিয়ান ক্যালেন্ডার আন্ডারলাইন করেন বা ইংরেজি পঞ্জিকা অনুযায়ী সময় গণনা করতে হবে। 1982 খ্রিস্টাব্দে পোপ ত্রয়োদশ গ্রেগরি ইংরেজি পঞ্জিকার সংস্কার করেন। সেই সময় হতে পঞ্জিকা অর্থাৎ ইংরেজি সন তারিখ গ্রেগরিয়ান ক্যালেন্ডার নামে খ্যাত। ধরা যাক, এটা একটু দেখেন, বাংলা 1386 সালের 15ই বৈশাখ রহিম করিমের নিকট থেকে 100 টাকা কর্জ নিয়েছিল। 15ই বৈশাখ। ওই টাকা আপোষে না দিলে করিমকে রহিমের বিরুদ্ধে টাকা নেওয়ার তারিখ হইতে 3 বছরের মধ্যে মামলা করতে হবে। বাংলা সাল অনুযায়ী 1989 সালের 25শে বৈশাখের মধ্যে মামলা করলে সবসময় তামাদি মেয়াদ রক্ষা না হতে পারে। এই ক্ষেত্রে 1986 সালের 15ই বৈশাখ ইংরেজি যে তারিখ ছিল সেই তারিখ হতে ইংরেজি পঞ্জিকা অনুযায়ী 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। দলিলে ইংরেজি তারিখ ব্যতীত বাংলা সহ হিজরি অথবা অন্য যে কোনো ধরনের তারিখ থাকুক না কেন এই একই নিয়ম প্রযোজ্য। বুঝতে পারছেন? দলিলে বাংলা তারিখ থাকুক, হিজরি তারিখ থাকুক বা অন্য যে কোনো তারিখই থাকুক না কেন, মামলা করতে হলে কাউন্ট করা হবে কোন পত্রিকা? গ্রেগরিয়ান। মানে হলো ইংরেজি যে পত্রিকা সেটাকে বলে গ্রেগরিয়ান পত্রিকা। আর আমরা দণ্ডবিধিতে পড়েছিলাম বর্ষ, মাস, বছর, এগুলা ওই জায়গা বলা ছিল ব্রিটিশ ক্যালেন্ডার। কি ক্যালেন্ডার? ব্রিটিশ ক্যালেন্ডার। তো যদি বলে তামাদি আইন গ্রেগরিয়ান ক্যালেন্ডার, যদি বলে দণ্ডবিধি কি ক্যালেন্ডার? ব্রিটিশ ক্যালেন্ডার। মনে রাখেন। ধন্যবাদ। নামাজের পর শুরু করবো আমরা। ধন্যবাদ। দেখেন, আমরা এখন পড়বো সুখাধিকার। 26 এবং 27 ধারায় সুখাধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। সুখাধিকার আসলে কি? সুখাধিকার হচ্ছে যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির স্থাবর সম্পত্তি যদি দীর্ঘদিন যাবত ভোগ করে, কিভাবে? সেটা হচ্ছে যে মালিকানা দাবি করে নাই, সে দীর্ঘদিন যাবত একজনের জমির উপর হাঁটতেছে, দীর্ঘদিন যাবত একজনের পুকুরে গোসল করতেছে, দীর্ঘদিন যাবত একজনের টিউবওয়েল থেকে পানি ভোগ করতেছে। তো পরবর্তীতে যদি সে অনবরত একটানা শান্তি শৃঙ্খলা বা নিরবিচ্ছিন্ন ভাবে 20 বছর যাবত এই অধিকারগুলো ভোগ করে, তখন ওই জিনিসটার প্রতি তার সুখাধিকার তৈরি হয়। এবং 20 বছর পরে গিয়ে যদি কেউ বলে যে আমার এই জমির উপর দিয়ে তুমি হাঁটতে পারবা না, তখন যেদিন বাধা দিল, বাধা দেওয়ার 2 বছরের মধ্যে তাকে সুখাধিকারের মামলা দায়ের করতে হবে। অর্থাৎ সুখাধিকার অর্জিত হতে বেসরকারি সম্পত্তিতে সময় লাগে 20 বছর, কিন্তু নষ্ট হতে সময় লাগে 2 বছর। বুঝতে পারছেন? আর সরকারি সম্পত্তির ক্ষেত্রে সুখাধিকার হচ্ছে 60 বছর। 60 বছর অর্থাৎ আপনি বঙ্গবন্ধু কলেজের মাঠ দিয়ে হাঁটেন, এখন বঙ্গবন্ধু কলেজের মাঠ দিয়ে কত বছর হাঁটলে সুখাধিকার অর্জিত হবে? একটানা 60 বছর। তাহলে সুখাধিকার এখন পড়বো, তার আগে বলি সুখাধিকার ইতিবাচক হতে পারে, সুখাধিকার নেতিবাচক হতে পারে। যেরকম ঘোষণামূলক মামলা, ঘোষণা ইতিবাচক হতে পারে, ঘোষণা নেতিবাচক হতে পারে। মনে আছে? তো সুখাধিকার ইতিবাচক কেমনে? যে একজন ব্যক্তি আর একজন ব্যক্তির পাশ জায়গা জমির উপর দিয়ে 20 বছর হাঁটতেছে, তা 20 বছর যদি হাঁটে সেটার উপর দিয়ে তার কি অর্জিত হয়েছে? সুখাধিকার। এটা হলো ইতিবাচক। আর আমার জমির পাশ দিয়ে আমি 20 বছর যাবৎ কাউরে হাঁটতে দেই না, 20 বছর যাবৎ কেউ ওই জায়গায় দিয়ে কি হাঁটে না, হঠাৎ করে একজন হাঁটা শুরু করছে, তখন আমি বলবো যে আমার এই জায়গা কি অর্জিত হয়েছে? সুখাধিকার অর্জিত হয়েছে, এই জায়গাতে হাঁটার কারো অনুমতি নাই। বুঝতে পারছেন? তাহলে সুখাধিকার কি হতে পারে? ইতিবাচক হতে পারে, সুখাধিকার নেতিবাচক হতে পারে। ঠিক যেভাবে আমরা পড়েছিলাম যে সুখাধিকার আপনার ঘোষণামূলক মামলা ইতিবাচক হতে পারে, ঘোষণামূলক মামলা নেতিবাচক হতে পারে। এবং এখানে আর একটা জিনিস একটু বলে রাখা দরকার, হলো 26 ধারার বিষয়বস্তু পড়লাম, 27 ধারায় বলছে, আমরা বিস্তারিত পড়বো, তার আগে একটু আপনাদের বোঝাচ্ছি। 27 ধারায় বলছে যে সুখাধিকারের যে 20 বছর বা 60 বছর যে সময় গণনা, এই গণনার ক্ষেত্রে 27 ধারায় বলছে কোন সময়টা বাদ যাবে, কোন সময়টা বাদ যাবে। বলছে যে যদি কোন সম্পত্তির মালিক থাকে জীবন সত্ত্বে অধিকারী, জীবন সত্ত্বে অধিকারী, অথবা যদি ওই সম্পত্তিটা লিজ দেওয়া হয় 3 বছরের বেশি, 3 বছরের
বেশি, তাহলে ওই সময়টা সুখাধিকার হিসেবে গণ্য হবে না। একটু উদাহরণ দিলে বুঝবেন। ধরেন বিকাশ সাহেব ওনার জায়গার উপর দিয়া আমাদের রুবেল হাঁটে, তো বিকাশ সাহেব 10 বছর পর্যন্ত, যখন 10 বছর রুবেল হাঁটছে, 10 বছর পরে রুবেল মারা গেছে, রুবেল সরি বিকাশ মারা গেছে। তাহলে বিকাশ যদি মারা যায়, বিকাশ যেহেতু উনি সনাতন ধর্মাবলম্বী, ওনাদের ধর্মে আছে যে যদি হাজবেন্ড মারা যায় তাহলে ওয়াইফ হাজবেন্ডের সম্পত্তির মালিক হয়, বাট ওটা জীবন সত্যি। কি সত্যি? জীবন সত্যি। কারণ বিকাশ সাহেবের ছোট একটা ভাই আছে, তাহলে যতদিন পর্যন্ত বিকাশ সাহেবের ওয়াইফ বেঁচে আছে ওই সম্পত্তির মালিক বিকাশ সাহেবের ওয়াইফ। কিন্তু বিকাশ সাহেবের ওয়াইফ মারা গেলে ওই সম্পত্তির মালিক হবে বিকাশ সাহেবের ভাই। এখন ধরেন বিকাশ সাহেব যখন বেঁচে ছিল, রুবেল ওই জায়গা দিয়ে হাঁটছে 10 বছর, বিকাশ সাহেবের ওয়াইফ বেঁচে ছিল 15 বছর। কয় বছর? 15 বছর। ওই 15 বছরও রুবেল হাঁটছে, তাহলে রুবেল মোট হাঁটছে কতদিন? 25 বছর। ওনার ওয়াইফ মারা গেলে ওই সম্পত্তির মালিকের, ওই সম্পত্তির মালিক হইছে হচ্ছে বিকাশের ভাই আকাশ। ঠিক আছে, এখন মালিক হওয়ার 3 বছরের মধ্যে আবার তাকে বাধাটা দিতে হবে। মালিক হওয়ার 3 বছরের মধ্যে সে রুবেললে বলতেছে যে আমার দাদা বৌদি তোমার হাঁটতে দিলেও আমি আর তোমার হাঁটতে দেবো না, তুমি এই জায়গা তোমার হাঁটা মানা। আকাশ মালিক হওয়ার কয় বছরের মধ্যে বাধাটা দিবে? 3 বছরের ভিতর। এখন রুবেল যে মামলা করে দিছে, সুখাধিকারের মামলা, রুবেল যে মামলা করছে আমি এই জমির উপর দিয়ে একটা না কয় বছর হাঁটি, 10 বছর ছিল কার? বিকাশের, আর 15 বছর কার? ওনার ওয়াইফের। তো তখন আকাশ এসে বলবে যে ওর অনার সে 25 বছর হাঁটছে, এটা আমিও মানি, কিন্তু তামাদি আইনের 27 ধারাটা দেখেন। 27 ধারায় বলা হয়েছে এই 25 বছরের মধ্যে 15 বছর এই সম্পত্তির মালিক ছিল আমার বৌদি জীবন সত্ত্বে। কি সত্ত্বে? জীবন সত্ত্বে। সেই এই 15 বছর কি করা হবে না, কাউন্ট করা হবে না। সো অ্যাকচুয়ালি সে হাঁটছে কয় বছর? 10 বছর। বুঝতে পারছেন? মানে যদি সুখাধিকার যে মামলাটা করছে ওই সম্পত্তির মালিক যদি কেউ থাকে কি সত্ত্বে? জীবন সত্ত্বে। তাহলে জীবন সত্ত্বে থাকলে সুখাধিকারের সময় গণনার ক্ষেত্রে যতদিন জীবন সত্ত্বে মালিক ছিল এই এই মেয়াদটা কি করা হবে না, কাউন্ট করা। অথবা এই জীবন সত্ত্বে, অথবা যদি এরকম হয় যে বিকাশ, এবার চিন্তা করেন বিকাশ 10 বছর যাবত মালিক থাকা অবস্থায় এরপরে উনি 8 বছরের জন্য লিজ দিছে, ওনার ওই জমিটা লিজ দিছে আর একজনে, লিজ পর্যন্ত ইজারা দিছে। তো ইজারা দেওয়ার পর ইজারা দিছে কয় বছরের জন্য? 8 বছর। 8 বছর পর ইজারার মেয়াদ শেষ, আবার বিকাশের জমি বিকাশের কাছে ফেরত আসছে। 2.5 বছর পরে যাইয়া, মানে আগের হলো 10 আর ইজারা দিল কত? 8 আর 18, আর 2.5 বছর পরে যায় বিকাশ রুবেলকে বলছে যে রুবেল তুমি এই জমির উপর দিয়ে আর হাঁটতে পারবা না। তখন রুবেল দে মামলা করে দিছে, সুখাধিকারের মামলা। রুবেল বলতেছে আমি 20 বছর হাঁটছি, বাট অ্যাকচুয়ালি রুবেল এই জায়গায় হাঁটছে কয় বছর জানেন? কিসের ওইটা বাদ ওই যাবে? যে যে মেয়াদটা ইজারায় ছিল, ইজারায় ছিল কতদিন? 8 বছর। এই সময়টা কি যাবে? বাদ যাবে। তবে ইজারার মেয়াদ যদি আপনি বাদ দিতে চান, ইজারার মেয়াদ হবে 3 বছরের বেশি। কয় বছরের বেশি? যদি ইজারার মেয়াদ 1 বছর হতো তাহলে কিন্তু বাদ যেত না। ইজারার মেয়াদ 2 বছর হইলেও বাদ যেত না, 3 বছর হইলেও বাদ যেত না। মেয়াদ হইতে হবে কত বছরের বেশি? 3 বছরের বেশি। জীবন সত্যি নাই। আর জীবন সত্যি একদিন হইলেও বাদ যাবে। জীবন সত্যি কি একদিন হলেও বাদ যাবে। এই হলো আপনার 27 ধারা। তাহলে 26 ধারায় বলছে সুখাধিকার, আর 27 ধারায় বলছে কি যে সুখাধিকারের সময় গণনার ক্ষেত্রে কোন সময়টা বাদ যাবে। তাহলে আগে আমরা আমরা যে নোটটা দিছি ওই নোটটা পড়ি, তারপরে এটা একটু পড়বো। যে নোটটা দিছি এটা একটু দেখেন। ভাই আকাশ হলো 3 বছরের ভিতরে যে এটা দিতে হবে। জি, ওইটা না দিলে কি? না দিলে আর হবে না, তাহলে কাউন্ট হবে, তার সুখাধিকার অর্জিত হয়ে যাবে। দেখেন এই যে পড়বো দেখেন। 26-27 ধারা কি প্রকারে একজনের সম্পত্তির উপরে অন্যজনের দীর্ঘদিন যাবৎ ভোগজনিত কারণে অধিকার জন্মে তার বিধান আছে 26 ও 27 ধারায়। 26 ধারাতে বলা আছে যদি কেউ তার কোনো গৃহে নিজ অধিকারে বিনা বাধায় এবং শান্তিপূর্ণভাবে আলো বাতাস পাওয়ার অধিকার একাধিক ক্রমে 20 বছর যাবৎ ভোগ করে,
তবে 20 বছর অতীতে তার এই অধিকার অপ্রতিরোধ্য ব্যবহারযোগ্য অধিকার রূপে গণ্য হবে। একটু পড়ি, ভাষা জটিল লাগলেও সমস্যা নাই, আমি বোঝাই দিচ্ছি। দেখেন, অনুরূপ ভাবে কেউ যদি নিজ অধিকারে শান্তিপূর্ণ প্রকাশ্যভাবে বিনা বাধায় 20 বছর যাবৎ পানি চলাচলে, নালা আন্ডারলাইন করবে, কি চলাচলে, পানি চলাচলে, অথবা পথাধিকার রাইট অফ ওয়ে ভোগ করিয়া থাকে, তবে 20 বছর অতীতে এই অধিকারগুলো ব্যবহার সিদ্ধ অপ্রতিরোধ্য অধিকার রূপে গণ্য হবে। এই জাতীয় অধিকার 20 বছর নিরবচ্ছিন্ন আন্ডারলাইন করবেন শান্তিপূর্ণ উপায়ে স্বাধিকার এবং বিনা বাধায় ভোগ করলে ব্যবহার সিদ্ধ অধিকার জন্মে, কিন্তু একাধিক্রমে আন্ডারলাইন করেন, বলতেন একাধিক্রমে 2 বছর এই অধিকার প্রয়োগে বাধাপ্রাপ্ত হইয়া থাকলে 2 বছর পর তাহা কি পায়, লোপ পায়। তাহলে আপনার অতএব দেখা যাচ্ছে ব্যবহার সিদ্ধ অধিকার অর্জন করতে সময় লাগে সুদীর্ঘ, গোল দিবেন কয় বছর, 20 বছর, আর লোপ পাইতে সময় লাগে কয় বছর। তাহলে যদি আপনাকে বলে যে সুখাধিকারে মামলা করতে হবে কয়দিনের মধ্যে, 2 বছর, 3 বছর পূর্তি আবার কে, 20 বছর, 20 বছর পূর্তির 2 বছর, একটা জটিল ভাষার কাজ নাই মাসুদ। 20 বছর শেষ হয়ে গেলে যদি তারে বাধা দেয়, যেদিন বাধা দিবে তার কয় বছরের ভিতরে, 2 বছরের তো। দেখেন, ধরা যাক রহিম দীর্ঘদিন যাবৎ তার প্রতিবেশী করিমের বহির্বাটি মানে হলো বাড়ির বাইরের অংশে এক পাশ দিয়ে যাতায়াত করতেছে, গবাদি পশু নিয়ে মাঠে যাচ্ছে এবং ফসলাদি নিয়ে আসতেছে, প্রয়োজন বোধে মাঠের ফসল গরুর গাড়ি দ্বারা একই পথে নিয়ে আসতেছে। এইভাবে রহিম একাধিক্রমে মানে কি, একটানা 20 বছর যাবৎ করিমের বহির্বাটির চিহ্নিত একাংশ নিজ অধিকারে শান্তিপূর্ণ এবং প্রকাশ্যভাবে নিজের চলাচলের পথ হিসেবে ব্যবহার করে আসতে থাকলে 20 বছর পর তার এই অধিকার অপ্রতিরোধ্য ব্যবহারযোগ্য অধিকার হিসাবে গণ্য হবে, মানে সুখাধিকার হিসেবে গণ্য হবে। 20 বছর পর করিম তার বহির্বাটির চিহ্নিত অংশের উপর দিয়ে চলাচল করতে নিষেধ করলে আইনত তা কি হবে, অগ্রাহ্য হবে। কিন্তু করিম যদি আন্ডারলাইন করেন বেড়া দিয়া 2 বছর পর্যন্ত পথ বন্ধ করিয়া রাখতে পারে, তবে রহিমের 20 বছরের অর্জিত পথাধিকার একাধিক্রমে 2 বছর বাধাপ্রাপ্ত হয়, কি হবে, নষ্ট। অতএব যদি কেউ এইভাবে অর্জিত ব্যবহারযোগ্য অধিকারে বাধাপ্রাপ্ত হয়, তবে তাহাকে বাধাপ্রাপ্ত হওয়ার তারিখ হইতে 2 বছরের মধ্যে আন্ডারলাইন করবেন, 2 বছরের মধ্যে প্রতিকারের জন্য আদালতের আশ্রয় নিতে হবে, অন্যথায় তার তামাদি হয়ে যাবে, লেখে তামাদি হয়ে যাবে। তাহলে সুখাধিকারের মামলার তামাদি মেয়াদ কতদিন, 2 বছর, যেদিন থেকে বাধা দিবে তারপর থেকে কয় বছর, 2 বছর। দেখেন, এইভাবে 20 বছর একাধিক্রমে ভোগজনিত কারণে অর্জিত অধিকারকে ব্যবহারযোগ্য অধিকার বলা হয়। ইংরেজি ভাষায় অ্যাকুইজিশন অফ রাইট টু ইজমেন্ট এন্ড অ্যাকুইজিটিভ প্রেসক্রিপশন, 26 ধারার বলে অ্যাকুইজিটিভ প্রেসক্রিপশন, একটু লিখে আন্ডারলাইন করেন। 26 ধারায় কি বলে, লেখা লাগবে না, অ্যাকুইজিটিভ প্রেসক্রিপশন। এবার 27 ধারাটা দেখবো। দেখেন, 27 ধারা আমাদের বইতে নাই, বাট আমাদের জানতে হবে। 27 ধারায় বলা হয়েছে যে ব্যবহারজনিত অধিকারের সহিত সংশ্লিষ্ট সম্পত্তির দখলকার যদি আন্ডারলাইন করবেন জীবন সত্ত্বে বা 3 বছরের অধিককালের ইজারা সত্ত্বে, আন্ডারলাইন করেন কি সত্ত্বে, জীবন সত্ত্বে, আর কোনটা, 3 বছরের অধিককাল ইজারা সত্ত্বে দখলকার হয়, তবে 26 ধারা অনুযায়ী মেয়াদ গণনার সময় আন্ডারলাইন করবেন জীবন সত্ত্বাধিকারী বা ইজারা সত্ত্বের অধিকারী যতদিন দখলকার ছিলেন সেই সময় আন্ডারলাইন করেন কি যাবে, বাদ যাবে, এবং সম্পূর্ণ সত্ত্বের মালিক সংশ্লিষ্ট জমি দখল নেওয়ার আন্ডারলাইন করবেন 3 বছরের মধ্যে ব্যবহারজনিত অধিকারী বাধা প্রদান করিলে তাহার বিরুদ্ধে ব্যবহারজনিত অধিকারে কোনো দাবি খাটিবে না। একটু উদাহরণটা বললে বুঝবেন। যে কঠিন ভাষা, ভাষা কঠিন হলেও জিনিসটা সোজা, এটা হলো শ্রী দীনেশচন্দ্র দেবনাথের বইয়ের অংশ, বুঝতে পারছেন? উনি খুব সহজ ভাষায় যে কোনো বই বুঝাইছে, যে অত অত ছোট চটি বই বা অত ছোট করে অন্য কোনো আইনের লেখক এভাবে বুঝাইতে পারে নাই। এই যে একটু দেখেন, ভাষা সাধু ভাষা, বাট এত তো কঠিন হওয়ার কথা না। এই ধারার অর্থ পরিষ্কার করার জন্য একটি উদাহরণের প্রয়োজন বোধ করিতেছে, মানে একটু উদাহরণ ধরা যাক। এটা দেখেন, বিমল তাহার প্রতিবেশী অমলের বহির্বাটির চিহ্নিত একাংশে তার বাড়ি হইতে বাইরে যাইবার পথ হিসাবে ব্যবহার করিয়া আসতেছে। বিমল ব্যবহার করতেছে কার পথ, অমলের পথ, প্রতিবেশী অমল, বুঝতে পারছেন? মানে বিমল হাঁটতেছে কার জায়গার উপর দিয়া, অমলে, অমল মারা গেছে।
তাহার বিধবা স্ত্রী জীবন সত্ত্বে আমলের বাড়িতে এবং অন্যান্য সম্পত্তিতে দখল। কারণ হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী আপনার হিন্দু বিধবারা কোন সম্পত্তির পুরোপুরি মালিক হয় না। কি মালিক হয়? জীবন সত্ত্বে। আচ্ছা, আমলের আমলের ভাবি উত্তরাধিকারী, ভাবি উত্তরাধিকারী শব্দটা বলতেন। আমলের ভাবি উত্তরাধিকারী, ঠিক আছে, বল দিছেন। ভাবি উত্তরাধিকারী মানে ভাবি বুঝাই না, কিন্তু ভাবি উত্তরাধিকারী মানে হবু উত্তরাধিকারী। এই ভাবি উত্তরাধিকারী ইংলিশটা লেখেন রিভার্সনার। হ্যাঁ, রিভার্সনার বানান বলি, REVERSIONER, REVERSIONER। ভাবি উত্তরাধিকারী কারে কি বলে? যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে তামাদি আইনের কত ধারায় রিভার্সনার সম্পর্কে আলোচনা করা হয়েছে, কত ধারায়? 27 ধারায়। অমলের ভাবি উত্তরাধিকারী তাহার ভ্রাতাকে শ্যামল, মানে যদি অমলের ওয়াইফ মারা যায় তাহলে ওই সম্পত্তির মালিক হবে কে? শ্যামল। এই অবস্থায় বিধবার মৃত্যুর পর বিমল এবং শ্যামলের মধ্যে এই পথ নিয়ে বিরোধ উপস্থিত হইল। বিধবা মারা গেছে, শ্যামল মালিক হয়েছে। শ্যামল মালিক হয়ে বলতেছে যে বিমল তোমারে আর হাঁটতে দেব না। দেখা গেল বিমল একাধিক্রমে আন্ডারলাইন করেন 25 বছর যাবত এই পথ ব্যবহার করে আসতেছে। কয় বছর? 25 বছর। তন্মধ্যে 15 বছর বিধবা জীবন সত্ত্বে অধিকারী ছিলেন। 25 বছরের মধ্যে 15 বছর মালিক ছিল কে? বিধবা। এবং বিধবার মৃত্যুর পর শ্যামল সম্পূর্ণ মালিক হইয়া 3 বছরের মধ্যে বিমলের পথাধিকারে কি দিয়েছে? বাধা দিয়েছে। অবস্থা দিনে জীবন সত্ত্বের সময়কাল 15 বছর সময় গণনা হতে কি যাবে? বাদ যাবে। বিমলের পক্ষে অবশিষ্ট সময় আছে কতদিন? 10 বছর। বিধবার মৃত্যুর পর শ্যামল জমিতে দখল নিয়ে গোল দিবেন 3 বছরের মধ্যে বিমলের পথাধিকারে বাধা দিয়েছে। এই যে শ্যামল যে মালিক হলো, মালিক হওয়ার পর মানে ভাবি উত্তরাধিকারী যখন মালিক হলো, তাকে বাধাটা দিতে হবে আবার কয় বছরের মধ্যে? 3 বছরের মধ্যে। অতএব বিমলের পথের দাবি আইনত কি হবে? অগ্রাহ্য হবে। বাংলাদেশের কোন কোন অঞ্চলে আদালতে এই জাতীয় ব্যবহার সিদ্ধ অধিকারের মামলা বর্ত সত্যের মামলা নামে পরিচিত। 27 ধারা কে বুঝেন নাই বলেন? 27 ধারা কে বুঝেন নাই? আমার মারা যায় নাই, পুলিশ যারা দিছিল হ্যাঁ, তারা ফেরত আসছে, সেই ক্ষেত্রেও কি 3 বছর করে? সেই ক্ষেত্রে ইজারা দিছিল, ইজারা ফেরত আসছে, অমলের আবার অমলের সম্পত্তি অমলের কাছে আসার পর তাকে বাধা দিতে হবে 3 বছরের মধ্যে। কয় বছর? ওই যে সেই উদাহরণও কিন্তু আমি দিয়েছি যে 10 বছর অমল জমলের জায়গার উপর দিয়ে বিমল হাঁটছে, অমল ইজারা দিছে 8 বছর। ইজারার মেয়াদ হতে হবে 3 বছরের বেশি। 3 বছরের বেশি। বুঝতে পারছেন? এখানে বেশ কয়েকটা জিনিস আছে। জীবন সত্ত্বের কোনো মেয়াদ নাই, একদিন হইলেও বাদ যাবে। কিন্তু ইজারার মেয়াদ হতে হবে কত? 3 বছরের বেশি। আবার পরবর্তীতে যে মালিক হবে তার বাধা দিতে হবে কয় বছরের ভিতরে? 3 বছর। আশরাফুল সাহেব, আমি বিশ্বাস করি আপনি তামাদি আইন এত খুঁটিনাটি ভাবে পড়েন নাই। দেখেন, তো 27 ধারা আমার মনে রাখতে হবে যে এ জায়গায় বেশ কতগুলো জিনিস আছে। যেরকম যদি খুব কঠিন প্রশ্ন হয় তাহলে বলতে পারে যে রিভার্সনার আছে কত ধারায়? লেক্স ফরি আছে কয় ধারায়? 11 ধারায়। লেক্স ফরি মানে হলো যে চুক্তি বিদেশি হয়েছে সেই চুক্তির মামলা যদি বাংলাদেশে হয়, বাংলাদেশে আদালত হলে বাংলাদেশে আইন প্রচলিত হবে। কত ধারা? 11 ধারা। হ্যাঁ, বইয়ের উদাহরণ। হ্যাঁ 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 হ্যাঁ, বইয়ের উদাহরণই একটু মডিফাই করা, বাট বইতে একই উদাহরণ দেওয়া। বুঝতে পারছেন? আচ্ছা। হ্যাঁ, 3 বছরের বেশি। বেশি। হ্যাঁ, ইন্টারের সময়টা বাদ যাবে না। বাদ যাবে না মানে হচ্ছে ধরেন যে সে দাবি করতেছে যে তোমার 20 বছরের মধ্যে 3 বছর ছিল ইজারা, 3 বছর বাদ যাবে। তখন সে বলবে 3 বছর ইজারা থাকলে 3 বছর সময় বাদ,
যায় না, ইজারার মেয়াদ অবশ্যই হতে হবে কত বছরের বেশি? 3 বছরের বেশি যদি হতো তাহলে বাদ যেত। বাদ যাবে না, না শুধু 3 বছরের কম না, একজ্যাক্ট 3 বছর হইলেও বাদ যাবে না, 3 বছরের বেশি হতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, ইজারার মেয়াদ যদি 3 বছর পর্যন্ত হয় তাহলে সেই সময়টা বাদ যাবে না, সহজ কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা এখন প্রশ্ন কি আপনার? হ্যাঁ জি, বুঝতে পারছেন? এই বুঝছেন সবাই? এবার আমরা আইন পাঠে চলে আসি, দেখেন শেষ হয়ে হয় না শেষ, এই জায়গায় আর একটা কথা আছে, সেটা একটু পড়লে, সেটা একটু বলে নি, আপনারা বইতে একটু লিখবেন যে যদি বাধা দেওয়ার পর 1 বছর পর্যন্ত বাধা মেনে নেয় তাহলে তার সুখাধিকার নষ্ট হয়ে যাবে। 1 বছর পর্যন্ত বাধা মেনে নেয়, স্টার দিয়ে লিখবেন। হ্যাঁ, একবার বাধা দিছে সে 1 বছর পর্যন্ত আর হাঁটেই নাই। 1 বছর পর্যন্ত বাধা মেনে নিলে কি হয়ে যাবে? সুখাধিকার নষ্ট হয়ে যাবে। বাধা দিছে বাট সে হেঁটে যাচ্ছে, বাধা দিছে হেঁটে যাচ্ছে, এটা হলো এক কথা। কিন্তু বাধা দিছে তার এই গতে বাঁচছে, সে 1 বছর যাবত হাঁটে নাই। 20 বছর সে হাঁটার পরে বাধা দিছে, বাধা দেওয়ার পর সে 1 বছর যাবত হাঁটেই নাই, তাহলে আর তার ওই সুখাধিকার কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। না, 20 বছরের মধ্যে না, 20 বছর যখন শেষ হয়ে গেছে তখন ধরে বাধা দিছে মোটামুটি। আপনি সহজভাবে চিন্তা করেন যে আপনার আপনার একজন বাধা দিছে, এখন বাধা দেওয়ার পর আপনি যদি 20 বছর হেঁটে থাকেন তাহলে আপনি কিসের মামলা করবেন? সুখাধিকারের। এখন আপনি মামলা করেন নাই, কিন্তু মামলা করলে আপনার করতে হবে কয় বছরের মধ্যে? আপনি মামলা করেন নাই কিন্তু 1 বছর যাবত ওই পথ দিয়ে আর হাঁটেনও নাই, মানে তার বাধাটা আপনি কি করছেন? মেনে নিয়েছেন। 1 বছর যাবত যদি মেনে নেন তাহলে আপনার সুখাধিকার কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। 26 ধারার ভিতরে বলা আছে যে 1 বছর যদি বাধা মেনে নেয় তাহলে সুখাধিকার কি হয়ে যাবে? বিলুপ্ত হবে, নষ্ট হয়ে যাবে। বেঞ্জি সাহেব মেজাজ খারাপ হচ্ছে নাকি? কি করে কতক্ষণ দিল? দেখেন, তাহলে আমরা ভাই বইতে চলে আসি। দেখেন মোটামুটি বইতে যা আছে এখন সব পারবেন। যে যখন সুখাধিকার অর্জিত হয় এটা যদি আমরা দেখি, যে ক্ষেত্রে কোনো দালানে আলো বা বাতাস প্রবেশ বা ব্যবহার সুখাধিকার হিসেবে বা অধিকার হিসেবে অব্যাহতভাবে 20 বছর যাবৎ শান্তিপূর্ণ ভোগ করে, এবং যে ক্ষেত্রে কোনো পথ জলস্রোত বা পানির ব্যবহার অথবা যে কোনো সুখাধিকার, আন্ডারলাইন করবেন এই যে ইতিবাচক বা নেতিবাচক, ইতিবাচক বা কি নেতিবাচক যাই হোক না কেন, কোনো ব্যক্তি সুখাধিকার বা অধিকার হিসেবে তাতে সত্য দাবি করে অব্যাহতভাবে 20 বছর যাবৎ শান্তিপূর্ণভাবে বা প্রকাশ্যে ভোগ করে। আমরা জেনে রাখা ভালো, যদি দেখি জেনে রাখা ভালো যে সরকারি কোনো সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে এক নাগারে কত বছর? 60 বছর ভোগ করতে হবে। আর বেসরকারি সম্পত্তি হইলে 20 বছর। সরকারি কোনো সম্পত্তি ছাড়া অন্য কোনো সম্পত্তিতে সুখাধিকার অর্জন করতে হলে উক্ত জমিতে এক নাগারে 20 বছর ধরে ভোগ করতে হবে। আর যদি সরকারি সম্পত্তি হয় তাহলে কত? 60 বছর। সুখাধিকারের মামলায় 20 বছর বলতে মামলা দায়েরের অব্যবহিত পূর্ববর্তী 2 বছরের মধ্যে সমাপ্ত 20 বছরকে বোঝাবে। এই লাইনটা প্যাচের লাইন, আপনি জাস্ট একটু বুঝবেন যে যেদিন থেকে বাধা দিল তার কয় বছরের মধ্যে মামলা করতে হবে? 2 বছরের মধ্যে, হলো কথা। বাধা দেওয়ার কয় বছরের মধ্যে? 2 বছর। এখন ওই জিনিসটা লিখছেন যে স্টার্টে লিখে রাখেন, যদি বাধা মেনে নেয় কতদিন? 1 বছর, তাহলে কি হবে? তাহলে সুখাধিকার বিনষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এটাই যেতে হবে জি। তাহলে এখন একটা জিনিস 26 27 ইনশাল্লাহ বুঝতে পারছেন নাকি? সমস্যা নাই। দেখেন
তো আমাদের 26 আর 27-এর যে বিষয়টা আছে এটা আমরা বুঝতে পারলাম। তাহলে সুখাধিকারের যে কি পয়েন্ট গুলো যদি আমি বলি, সুখাধিকারের যে বিষয়গুলো সেটা হচ্ছে যে সরকারি সম্পত্তিতে কত 60 বছর, বেসরকারি সম্পত্তিতে। আচ্ছা আমরা আজকেই শেষ করবো, দেখেন আরেকটু একটা উদাহরণ দেই, সেটা একটু মনে রাখেন। পরীক্ষায় প্রশ্ন আসবে এইভাবে, শুনেন, এই সবাই একটু শুনেন কথাগুলো। একজনে বাধা দিছে, বাধা দেওয়ার পরে সে গিয়ে মামলা হাঁটতেছিল, বাধা দিছে, আরিফ সাহেব বাধা দিছে যে তুমি আমার এই জায়গার উপর দিয়ে হাঁটতে পারবা না। তো প্রতিবেশী যে সে যায় সুখাধিকারে মামলা করছে, মামলা করে বলতেছে যে রনার আমি 20 বছর যাবত হাঁটছি। তখন আরিফ সাহেব লিখিত জবাবে বলতেছে ইয়ার ওনার 20 বছর যাবত হাঁটছে, এটাও আমি তার কথা সত্য, বাট এই 20 বছরের মধ্যে 10 বছরের আগে আমার কাছ থেকে একবার অনুমতি নিছিল, 10 বছর আগে আমার কাছ থেকে একবার কি অনুমতি নিছিল। তাহলে যখন অনুমতি নিছে এর আগের সময়টা কি হয়ে যাবে, বাদ যাবে। বুঝতে পারছেন? তাহলে 10 বছর আগে যেহেতু অনুমতি নিছে, তাহলে অ্যাকচুয়ালি সে হাঁটছে কয় বছর, 10 বছর। যদি অনুমতি নেয় অনুমতির সময়টা কি যাবে, বাদ যাবে সুখাধিকার কাউন্টের ক্ষেত্রে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে আমাদের সুখাধিকারের, আর কিন্তু কোনো কিছু গোপন নাই, সব পাশ করে দিলাম। তো আপনারা যেন পারেন যদি কোনো প্রশ্ন আসে কিন্তু থাকবে না যে এক নাগাদ। তাহলে 27 ধারার যে বিষয়টা এটা আপনি খেয়াল করেন যে বাদ যাবে জীবন সত্য অথবা ইজারার মেয়াদ যদি কয় বছরের বেশি, 3 বছরের বেশি। আর পরবর্তীতে যে মালিক হলো তাকে বাধাটা দিতে হবে কয় বছরের মধ্যে, 3 বছর। কোনটা ভাই? হ্যাঁ হ্যাঁ হবে, হবে জি। ইজারা না হইলে হলো, ইজারা আর জীবন সত্য। ওই যে স্যার মরে গেল, তাহলে তো শ্যামল, বিমল মরে গেলে তার স্ত্রী শ্যামল। স্ত্রী শ্যামল, শ্যামল ছোট ভাই, বিমলের যে স্ত্রী কাছে থাকলো পরবর্তীতে হিন্দু আইনে স্যার আমাদের যে শ্যামল, এই ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। শ্যামল বললো না। নেক্সট দিন আমরা 28, 29 এবং তামাদি আইনের তফসিল করব। আর আগামীকাল বিকাল 5টা 30-এ আপনাদের পরীক্ষা আছে, সাক্ষ্য আইনের 100 মার্ক, শুধু পরীক্ষা।